হ্যালো স্টুডেন্টস, এখন হচ্ছে আমি স্টার্ট করব লং টার্ম মেথড প্রিজার্ভেশনের। আগের দিন আমরা শর্ট টার্ম মেথডগুলো সবকটা পড়ে এসেছি, কীভাবে প্রিজার্ভেশন করা যায়। এখন আমরা পড়বো যে লং টার্ম মেথড কী কী আছে সেগুলোর উপর আজকে ডিসকাশন করব। ফার্স্টে দেখো বলা আছে যে মিনারেল অয়েল অর লিকুইড প্যারাফিন স্টোরেজ। এই মিনারেল অয়েল বা লিকুইড প্যারাফিন স্টোরেজের উপরে আমরা একটা জিনিস বলি, যদি দেখো আমরা কি করি, আমরা কোনো কিছু একটা প্রিজার্ভেশন করানোর জন্য, মানে কোনো কিছু বলতে গেলে যদি কোনো কেউ আচার ফাচার বানায়, দেখবে আচার প্রিপারেশন করে ওটা যাতে পচে না যায়, ওটা যাতে গন্ধ না হয়ে যায়, ঠিক আছে, ওটা যাতে সতেজ থাকে, ঠিকঠাক করে খাওয়া যায়, যাতে আমাদের অনেকদিন বাদেও খাওয়া যেতে পারে, তার জন্য কি করি, তার জন্য আচারের উপর তেল দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তেল দিলে কি হয়, তেল দিলে একটাই সুবিধা হয় যে আচারটা তাড়াতাড়ি হচ্ছে, নষ্ট হয়ে যায় না, মানে কন্টামিনেশন হয় না। কন্টামিনেশন না হলেই নষ্টটা হবে না। তো এইখানেও এই মিনারেল অয়েল বা লিকুইড প্যারাফিনেও তাই করা হচ্ছে। কি হয় মনে রাখবে, একটা আগার স্লান্ট বানাতে হয়, একটা আগার স্লান্ট বানাতে হয়। এই যে আমাদের যে এরকম একটা আগার যে স্লান্ট আছে, এর যে এরকম একটা স্লান্ট আছে, এরকম একটা, ঠিক আছে, এরকম একটা স্লান্ট বানাতে হয়। স্লান্ট মানে, স্লান্টটা হচ্ছে তোমাদের, এই ধরো হচ্ছে টেস্ট টিউব আছে, এই ধরো মোটামুটি হচ্ছে টেস্ট টিউব আছে, টেস্ট টিউব আছে। টেস্ট টিউবের হচ্ছে মধ্যে আমরা আগে কি দেখেছি, আগে আমরা দেখেছি যে ক্রস ওয়াইজ হচ্ছে আমরা স্ল্যান্ট বানিয়েছি, এমনি সোজাও স্ল্যান্ট বানিয়েছি। এখানেও কী করতে হবে, ক্রস ওয়াইজ বানানোর দরকার নেই, এরকম সোজা অনুযায়ী স্ল্যান্ট বানিয়ে দিলাম। এটা হচ্ছে আগার স্ল্যান্ট, মানে সলিড মিডিয়া কালচার ইউজ করে স্ল্যান্ট বানালাম। স্ল্যান্ট বানানোর পরে কি হবে, স্ল্যান্ট বানানোর পরে আমরা কি করলাম, এর মধ্যে তো মাইক্রো, এই স্ল্যান্ট বানিয়ে মাইক্রো অর্গানিজম অলরেডি আছে। আচ্ছা, বানালাম মানে একটা জিনিস ভালো করে মনে রাখো, যে আমি কিন্তু নতুন করে এটা বানাচ্ছি না, আগে থেকে আগার স্ল্যান্ট তৈরি আছে। আগে থেকে আগারের এই যে সলিড মিডিয়া, এই স্ল্যান্ট কেন বলা হচ্ছে, যখন সলিড মিডিয়াটা জমে যায় তখন স্ল্যান্টই তৈরি করে একটা, মানে স্তূপ তৈরি করে, যেমন বালি স্তূপ বলি, ঠিক আছে, এরকম স্তূপ তৈরি করে। তো এই যে স্ল্যান্টটা আছে, এই স্ল্যান্টটা আগে থেকে বানানো আছে, আগে থেকে বানানো আছে, এর মধ্যে অলরেডি আগে ব্যাকটেরিয়া পিওর কালচারিং করানো আছে। সেই কালচারটার মধ্যে আমরা কি দেবো, সেই কালচারটার মধ্যে ওপর থেকে আমরা মিনারেল অয়েল ঢেলে দেবো বা লিকুইড প্যারাফিন ঢেলে দেবো। ঢেলে দিয়ে কি করব, এর উপরে একটা হচ্ছে লেয়ার তৈরি করব, এই যে এর উপরে, মানে এই সলিড মিডিয়া কালচার বা সলিড স্লান্টের উপরে কি করব, একটা মিনারেল অয়েল আর হচ্ছে লিকুইড প্যারাফিন হচ্ছে যে কোনো একটা ঢেলে দেবো। ঢেলে দিলে কি হবে, ঢেলে দিলে হচ্ছে অন্যান্য জায়গা থেকে কন্টামিনেশন হবে না, মানে বাইরে থেকে কোনো মাইক্রো অর্গানিজম কী করতে পারবে না, এসে এই যে আমাদের মিডিয়া কালচার আছে, পিওর কালচারে কোনো কন্টামিনেশন করতে পারবে না। প্লাস আমাদের আর কী হবে, অক্সিজেন, এই যে এটা লং টার্ম মেথডে কেন বলা হচ্ছে, অক্সিজেনের লিমিটেশন করে দেয়, মানে অক্সিজেন বেশি ঢুকতে দেয় না। লিকুইড প্যারাফিন বলো বা মিনারেল অয়েল বলো, যেটাই আমরা দিই সেটা কী করে, অক্সিজেনটাকে লিমিট করে দেয়, মানে অক্সিজেন ঢুকতে দেয় না। অক্সিজেন না ঢুকতে দিলে কী হবে, একটা ব্যাকটেরিয়ার মেটাবলিজম গ্রোথ ঠিকঠাক করে হবে না। এটা আমরা আগেও দেখে এসেছি, আমরা যখন শর্ট টার্ম মেথডগুলো পড়েছি তখন আমরা বলে এসেছি যে কী হবে, অক্সিজেনের অভাবে অনেক বেশিরভাগ টাইমে কী হয়, অক্সিজেন হয় বেশিরভাগ টাইমে ব্যাকটেরিয়ার যে গ্রোথ, মানে যেরকম আর কি গ্রোথ দরকার, একটা সেলের যেরকম ঠিকঠাক করে গ্রোথ দরকার, ঠিক আছে, একটা সেলের মধ্যে যে ঠিকঠাক করে যে সব মোটামুটি যে সাইটোপ্লাজম আছে তার যে ঠিকঠাক গ্রোথ দরকার, সে গ্রোথ ঠিকঠাক করে হয় না। প্লাস ওদের মেটাবলিজমও ঠিকঠাক করে হয় না, যার জন্য কি হয়, যার জন্য ওদের গ্রোথটা হচ্ছে লিমিটেশন হয়ে যায়। যে পরিমাণ গ্রোথ হওয়া দরকার ছিল সেই পরিমাণ গ্রোথ হয় না। তাহলে নিউট্রিয়েন্টেরও অভাব হচ্ছে না, সব থেকে বড় কথা, সব থেকে বড় কথা আমরা আগেও পড়ে এসেছি এটা শর্ট টার্ম মেথডে, কি নিউট্রিয়েন্টেরও অভাব হচ্ছে না। আর এই নিউট্রিয়েন্টের অভাব যখন হচ্ছে না তখন গ্রোথ লিমিটেশন থাকবে। আর গ্রোথ লিমিটেড থাকলে তখন কি হবে, গ্রোথ লিমিটেড থাকলে আমাদের খাবারটাও বেঁচে গেল, অনেকদিন ধরে খাবারটা চললো। কেননা বড় হয়ে গেলে যে পরিমাণ খাবার খেত, এখন তো বাচ্চা টাইপের আছে, এখন ব্যাকটেরিয়াগুলো পূর্ণতা রূপ পায়নি, পূর্ণ ব্যাকটেরিয়া হয়নি। পূর্ণ ব্যাকটেরিয়া হতে দিচ্ছে না, কেননা অক্সিজেন পাচ্ছে না, ঠিক আছে, অক্সিজেন পাচ্ছে না বলে ওদের ঠিকঠাক মতো যে মেটাবলিজম নিজস্ব যে গ্রোথ হওয়ার কথা সেগুলো হতে পারছে না, তার জন্য কি বাচ্চা ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে।
প্লাস কি ওদের পপুলেশনও বাড়ছে না ঠিকঠাক করে, ওদের পপুলেশনটাও বাড়ছে না। তাহলে পপুলেশন বাড়ছে না, ওদের গ্রোথ বাড়ছে না, ওদের হচ্ছে নিউট্রিয়েন্টসের অভাবটা অতটা হচ্ছে না, কারণ বেশি ব্যাকটেরিয়া মানে নিউট্রিয়েন্টস বেশি খাবে, নিউট্রিয়েন্টসের অভাব হবে। কম ব্যাকটেরিয়া নিউট্রিয়েন্টস কম খাবে, অনেক দিন ধরে খাবে। ঠিক আছে, তো এই হচ্ছে কীর্তি, যেটা আগেও বলে এসেছি। এটা কি করা হয়, এটা আমরা হচ্ছে রুম টেম্পারেচারও রাখতে পারি, কিন্তু এখানে একটা বড় গল্পের জিনিস আছে। রুম টেম্পারেচার মানে যদি ভাবো যে ল্যাবে যে রুম টেম্পারেচার আছে সেই রুম টেম্পারেচারে রাখবো, তাহলে মনে রাখবে যে সব থেকে বড় মানে বুদ্ধিহীনতার কাজ এটা। ঠিক আছে, এইখানে রুম টেম্পারেচার মানে ওটা পুরোপুরি হচ্ছে সেন্ট্রাল এসি থাকতে হবে। সেন্ট্রাল এসি সবসময় কি হয়, সেন্ট্রাল এসি যখন থাকবে ল্যাবের সব থেকে মনে রাখবে সেন্ট্রাল এসিতে সব জায়গায় হচ্ছে তোমার খুব লো টেম্পারেচার থাকে না। এই মাইক্রোবায়োলজি কাজ করা হচ্ছে মানে এগুলো হচ্ছে কোর এরিয়া। ঠিক আছে, এইখানে সব থেকে লো টেম্পারেচার থাকতে হবে। সব থেকে লো টেম্পারেচার মানে এখানে বলেই দেওয়া আছে, দেখো রুম টেম্পারেচার প্রেফারেবলি 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, 0 to 5 ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করতে হবে। তাহলে ভেবো না শুধু রুম টেম্পারেচারে রাখবে ব্যাকটেরিয়া পটল তুলবে, ব্যাকটেরিয়া একদম পুরো ঝেড়ে একদম মানে পটল তুলবে একদম পুরো। ঠিক আছে, একটাও ভায়াবল ব্যাকটেরিয়া পাওয়া যাবে না। এই যে এই যে এগুলো করানো হয়, এগুলো করানোর পেছনে কি কাজ, এইরকম করে যদি প্রিজার্ভেশন করানো হয়, এরকম করে প্রিজার্ভেশন করালে মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস বলো কি অ্যাজোটোব্যাক্টর স্পিসিস বলো কি ব্যাসিলাসের স্পিসিস বলো, 7 থেকে 10 বছর, 8 থেকে 12 বছর দেখতেই পাচ্ছ লেখা আছে। ঠিক আছে, মোটামুটি এত বছর ধরে আমরা এটাকে প্রিজার্ভেশন করে রাখতে পারবো, ভায়াবেল ব্যাকটেরিয়া পাবো। মানে এত বছর ধরে প্রিজার্ভেশন করে রাখার পরেও আমরা ভায়াবেল ব্যাকটেরিয়া পাবো। হ্যাঁ, হয়তো কিছু ব্যাকটেরিয়া মারা যাবে, কেননা কিছু ব্যাকটেরিয়া উইক আছে, হয়তো এত বছর থাকার পরে অনেক ব্যাকটেরিয়া উইক হয়ে পড়ে। এত বছর থাকার পরে কোনো না কোনো ব্যাকটেরিয়া, অনেক ব্যাকটেরিয়া আছে যারা উইক হয়ে পড়ে, কিন্তু আমরা অনেকগুলোই বেশিরভাগ ব্যাকটেরিয়া কী পাবো, ভায়াবেল ব্যাকটেরিয়া পাবো। কেননা আমরা এখানে কোনো কন্টামিনেশন হতে দিচ্ছি না বাইরে থেকে, কোনো রকম কোনো প্রবলেমই হতে দিচ্ছি না। তো এগুলো মনে রাখবে। ওকে, এরপরে আসছি আমাদের পরের মেথড, স্টোরেজ ইন স্যালাইন সাসপেনশন। কি করা হয়, যে ব্যাকটেরিয়ার লিকুইড কালচার করা হয়েছে, ধরো লিকুইড কালচার বা ধরো হচ্ছে আগার স্ল্যান্টেও করা হয়েছে, কোনো অসুবিধা নেই। লিকুইড মিডিয়াতে যদি কালচার করানো হয়, এই যদি আমাদের লিকুইড মিডিয়া থাকে, লিকুইড মিডিয়াতে যদি কালচার করানো হয় তখন কি হবে, লিকুইড মিডিয়াতে কালচার করালে লিকুইড থাকলো, লিকুইডের ওপরে আমরা কি করব 1% স্যালাইন সল্ট সলিউশন দিয়ে দেবো। কী করবো, এর মধ্যে 1% স্যালাইন সল্ট সলিউশন দিয়ে দেবো। এই স্যালাইন সল্ট সলিউশন কি করবে, এই স্যালাইন সল্ট সলিউশন একটা খালি ব্যাকটেরিয়ার না, যে কারোর ক্ষেত্রে কি করে, ইলেকট্রোলাইট ব্যালেন্স, অসমোটিক প্রেশার, ঠিক আছে, এগুলো ব্যালেন্স বজায় রাখে, এগুলোর ব্যালেন্স বজায় রাখে। তাহলে কি হবে, ইলেকট্রোলাইট প্রেশার, তারপরে ইলেকট্রোলাইট ব্যালেন্স, অসমোটিক প্রেশার, এগুলো কি করবে, এগুলো যদি ঠিকঠাক করে মেনটেন হয় তাহলে যে কেউ খুব ভালো করে জীবিত থাকতে পারে, যে কেউ খুব ভালো করে জীবিত থাকতে পারে। তাছাড়াও এই স্যালাইন সলিউশন দেওয়ার আর একটা কাজ হচ্ছে, এরা ওয়েস্ট মেটেরিয়ালকে হচ্ছে ক্লিন করে। ব্যাকটেরিয়া তো খাচ্ছে, যখন ওদের এলিমিনেশন হবেই। আমরা যেমন খাই, আমরা সকালে গিয়ে হচ্ছে এলিমিনেট করে আসি। ঠিক আছে, সকাল সকাল যাই, কেউ বেলায় যায়, যেখানেই যাক। ঠিক আছে, ব্যাকটেরিয়া তো এলিমিনেট করবে খাওয়ার পরে। খাওয়ার পরে যখন এলিমিনেট করবো, ওদের যে ওয়েস্ট মেটেরিয়ালটা, ওদের যে টক্সিক মেটেরিয়ালটা ওরা দেয়, ওই টক্সিক মেটেরিয়ালটা স্যালাইন সলিউশন বা স্যালাইন সল্ট সলিউশন যেটা আমরা বলছি, ওটা কিছুটা পরিমাণ কি করে, ক্লিনিং করে, ক্লিনিং করতে সাহায্য করে। পুরোটা করতে পারে না, পুরো কোনো কিছুই হয় না, কিন্তু কি করে, মোটামুটি একটা ক্লিনিং করে বলেই সুবিধা হয়। ক্লিনিং করে বলে মোটামুটি কনসেন্ট্রেশন, মানে ব্যাকটেরিয়াল যে ভায়াবেল যে থাকার জন্য যে ঠিকঠাক মতো এনভায়রনমেন্ট, সেগুলো হচ্ছে খুব ভালো করে মেনটেন থাকে। আর একটা জিনিস মনে রাখবে, শুধু লিকুইড কালচারই করা হয় না, যদি আমাদের হচ্ছে মোটামুটি মনে হয় যে আমাদের সলিড কালচারও করা যেতে পারে, হ্যাঁ সলিড কালচারও করা যেতে পারে। আমরা একটা সলিড মিডিয়া নিলাম, সেখানে আগার স্ল্যান্ট বানালাম। আগার স্ল্যান্ট বানানোর পরে কি করছি,
আগার স্ল্যান্ট বানিয়েছি, আগার স্ল্যান্ট বানিয়ে বালির এরকম স্তূপ বানিয়ে নিয়েছি, আগার স্ল্যান্ট এরকম বানিয়ে নিয়েছি। আগার স্ল্যান্ট বানিয়ে নেওয়ার পরে কী করছি, আগার স্ল্যান্ট এরকম বানিয়ে নিয়েছি, এর ওপরে 1% সল্ট সলিউশন দিয়ে দিচ্ছি, এরপরে 1% সল্ট সলিউশন দিয়ে দিচ্ছি। বা আর একটা কাজও করা যেতে পারে, অনেক সময় কি হয়, লিকুইড যেটা আছে, অনেক সময় যে লিকুইডের মধ্যে আমরা কি বললাম, লিকুইডও করা যেতে পারে, লিকুইড মিডিয়াতে ক্ষেত্রেও করা যেতে পারে, সলিড মিডিয়া ক্ষেত্রেও করা যেতে পারে। ঠিক আছে, লিকুইড মিডিয়ার ক্ষেত্রেও করা যেতে পারে, সলিড মিডিয়ার ক্ষেত্রেও করা যেতে পারে। তো আমরা কি বলছি, এই দুটো মিডিয়ার ক্ষেত্রে যেহেতু করা যেতে পারে, তো লিকুইড মিডিয়া অনেক সময় কি হয়, লিকুইড মিডিয়া অনেক সময় কন্টামিনেশন বেশি হওয়ার চান্স থাকে। যদি দেখা যায় যেরকম কন্টামিনেশন হওয়ার চান্স আছে বা কন্টামিনেশনের চান্স খুব বেড়ে যাচ্ছে, স্যালাইন সলিউশন দিচ্ছি, স্যালাইন সলিউশন দিলে অনেক কিছু সুবিধাও হয়, কিন্তু তা সত্ত্বেও দেখছি যদি কন্টামিনেশনের চান্স বেড়ে থাকে, কারণ লিকুইডে কন্টামিনেশন তাড়াতাড়ি হয়। তো এই জন্য আমরা কি করতে পারি, ওই লিকুইড সলিউশনটা থেকে মানে কিছু ইনোকুলেশন তুলে বা কিছু ml ব্যাকটেরিয়া তুলে, ঠিক আছে, কিছু ml ব্যাকটেরিয়া তুলে কি করতে পারি, কিছু ml ব্যাকটেরিয়া তুলে আমরা হচ্ছে আগার স্ল্যান্টের মধ্যে মানে সলিড মিডিয়া কালচারের মধ্যে মিশিয়ে দিতে পারি। ওখানেও সল্ট সলিউশন থাকবে 1%, যেটা হচ্ছে স্যালাইন সল্ট সলিউশন, সেটা অবশ্যই মেনটেন থাকবে। ওকে, একইভাবে মেনটেন করতে পারি, এতে কোনো অসুবিধা নেই। আর এটা সবসময় মনে রাখবে, এটা কেন হচ্ছে অনেক সময় লিকুইড থেকে ট্রান্সফার পাল্টে যাচ্ছে কেন, অনেক সময় লিকুইড থেকে ট্রান্সফার করে হচ্ছে আমরা সলিড মিডিয়াতে দিচ্ছি, তার একটা কারণ এটা রুম টেম্পারেচার রাখা হবে। এবার এই রুম টেম্পারেচারটা অতটা কোল্ড কন্ডিশন মেনটেন করে রাখা হয় না। এই রুম টেম্পারেচারটা ধরো আমাদের কোনো রকম কোনো কোল্ড কন্ডিশন মেনটেন ছাড়াই এমনি যে রুম টেম্পারেচার হয় 37°C, 30°C, যেরকম রুম টেম্পারেচার থাকে আর কি, ঠিক আছে। তো কোর এরিয়ার রুম টেম্পারেচার একটু একটু লোই হয়, ওখানে কোর এরিয়াতে হিউমিডিটি টেম্পারেচার একটু মেনটেনই হয়। বাট যদি টেম্পারেচার মেনটেন নাও হয়, এমনি রুম টেম্পারেচারও থাকে, তো সেখানেও থাকতে পারে। তো এর জন্য স্যালাইন সাসপেনশনের স্টোরেজে হচ্ছে রাখা হয়, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার পিওর কালচারকে প্রিজার্ভেশন করানোর জন্য। দ্যাটস ইট। ওকে, এরপরে আছে আমাদের স্টোরেজ ইন স্টেরাইল সয়েল। এরপরে আছে আমাদের কি, স্টোরেজ ইন স্টেরাইল সয়েল। এই স্টোরেজ ইন স্টেরাইল সয়েলের হচ্ছে আবার কিছু গল্প আছে, মানে খুব বড় সড়ো গল্প না, ছোটোখাটোই গল্প। স্টেরাইল সয়েল মানে বলা হচ্ছে যে আমরা ধরো কোনো একটা জায়গা থেকে একদম প্রপার কোনো হচ্ছে মাটি নিয়েছি, মাটি নিয়ে কোনো গামলার মধ্যে হোক বা কোনো বাওয়েলের মধ্যে হোক রেখেছি, ঠিক আছে, কোনো গামলা হোক কি বাওয়াল মধ্যে হোক, মাটিগুলোকে জমিয়ে রেখেছি। এই যে মাটিটা রেখেছি, এই মাটিটা রাখার পরে মনে রাখবে, মাটি নিয়ে এসে আমাদের ওই মাটিটাকে ঠিকঠাক করে যাতে স্টেরিলাইজেশন হয়, তার জন্য অটোক্লেভ করতে হবে। একবার না, আমাদের দুবার অটোক্লেভ চালাতে হবে। কেননা অটোক্লেভ কি করে, অটোক্লেভ হচ্ছে স্টেরিলাইজেশন বাড়ায়, ঠিক আছে। অটোক্লেভ কি হয়, অটোক্লেভ সবসময় স্টেরিলাইজেশন বাড়ায়, মনে রাখবে। এই স্টেরিলাইজেশনের কন্ডিশনটা খুব ভালো করে মেনটেন করে। কেন, অটোক্লেভ 121°C 15 মিনিট 15 PSI প্রেসারে কী করতে পারে, খুব ভালো করে স্টেরিলাইজেশন করতে পারে, ঠিক আছে। তাহলে কি, এই অটোক্লেভে আমরা এই যে স্টেরাইল, আমরা ধরো হচ্ছে সয়েলটা নিয়ে এসেছি, প্রথমে তো সয়েলটা স্টেরাইল না, যে স্টেরাইল সয়েলের কথা বলছে, প্রথমে তো সয়েলটা স্টেরাইল না, তাহলে সয়েলটাকে আমরা স্টেরাইল করার জন্য অটোক্লেভে দুবার হচ্ছে অটোক্লেভ করব। দুবার অটোক্লেভ করার পরে কি করব, দুবার অটোক্লেভ করার পরে আমরা এই যে আমাদের যে হচ্ছে টেস্ট সলিউশনটা থাকবে, আমাদের যে পিওর কালচারের যে সলিউশনটা থাকবে, এই পিওর কালচারের সলিউশনটা কি করে করা হয় আমি তোমাকে বলছি। পিওর কালচারের যে সলিউশনটা আছে, এই পিওর কালচারের সলিউশনটা কি করা হয়, এই পিওর কালচারের সলিউশনটা থেকে 1 ml হোক কি 2 ml হোক তুলে এর মধ্যে দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, যেটা আগে থেকে বানানো আছে। পিওর কালচারের সলিউশন মানে যেটা পিওর কালচারের ব্যাকটেরিয়া আগে থেকে বানানো আছে, ঠিক আছে। লিকুইড মিডিয়া অবশ্যই, সলিড মিডিয়া না। এখান থেকে 1 ml বা 2 ml তুলে এর সয়েলের মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার কি, আমরা জানি সয়েল হচ্ছে কোনো কিছু গ্রোথের জন্য খুব ভালো সিস্টেম বা খুব ভালো পরিবেশ দেয়। সয়েল
সয়েল নিউট্রিয়েন্টসও প্রোভাইড করে, সয়েল বিভিন্ন রকম মিনারেলসও প্রোভাইড করে, সয়েল এনভায়রনমেন্টও খুব ভালো দেয়। তো যে কোনো কিছু গ্রোথের জন্য এনভায়রনমেন্ট খুব ভালো দেয়। যদি আমরা দেখি যে লিকুইড কালচারে যেটা আমরা থেকে নিয়েছি, লিকুইড কালচারে খুব একটা ভালো অবস্থায় নেই, বা যে লিকুইড লিকুইড এই যে প্রিজার্ভ লিকুইডের যে আইসোলেশন করে রেখেছি, এরা লিকুইড কালচারের যে পিওর কালচার মানে লিকুইড লিকুইড মিডিয়া ফর্মে, ঠিক আছে, এটা তো লিকুইড মিডিয়াতে আমরা দেখছি কোনো একটা পিওর কালচার আইসোলেশন করে রেখেছি, সেখান থেকে ধরো দেখছি সেখানে খুব ভালো করে হচ্ছে প্রিজার্ভ হতে পারছে না, বা খুব ভালো করে এখানে থাকতে পারছে না লিকুইড কালচার, তখন আমরা কি করি, এখান থেকে 1 ml বা 2 ml নিয়ে এই হচ্ছে স্টেরাইল স্টেরাইল হচ্ছে সয়েলের মধ্যে দিয়ে দিলে কি হয়, এর মধ্যে এবার আস্তে আস্তে গ্রোথ হতে শুরু করে। এই যে এর মধ্যে যে গ্রোথ হতে শুরু করবে, গ্রোথটা খুব ভালো করে হয়, গ্রোথটা খুব ভালো করে হয়। এই গ্রোথটা যখন খুব ভালো করে হয় তো খুব সুবিধা হয়। এইবার কি বলতে পারো, স্যার আমি তো এখানে স্টেরাইল সলিউশন আমি এখানে তো অলরেডি পিওর কালচার রেখে দিয়েছি, মানে পিওর কালচার এখান থেকে নিয়ে আমি অন্য জায়গায় নেবো কেন? হ্যাঁ, এই জন্য কী করা যেতে পারে, এই জন্য আর একটা কাজও করা যেতে পারে। এরকম কাজ অনেক সময় কি করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বলা হয় যে পুরোপুরি লিকুইড কালচার না নিয়ে 1 থেকে 2 ml নিতে বলে। যখন দেখে এই কালচারটা পুরোপুরি পুরনো হয়ে গেছে, এই কালচারটা পুরোপুরি অতটা ভালো কন্ডিশন মেনটেন করতে পারছে না পিওর কালচারটা, এইটা পুরোপুরি ঢেলে দেওয়া হয় সয়েলের মধ্যে, এই স্টেরিলাইজ সয়েলের মধ্যে পুরোপুরি ঢেলে দেওয়া হয়। পুরোপুরি ঢেলে দিলে কি হবে, পুরোপুরি ঢেলে দিলে একটাই কাজ হবে, যে এইবার এইখানে যে কন্টামিনেশনটা হচ্ছিল, এইখানে কন্টামিনেশন হওয়ার চান্স থাকে, এখানে কন্টামিনেশন হওয়ার চান্স থাকে এমন না, এখানে এটা কন্টামিনেশন হওয়ার চান্স থাকে, কিন্তু কি এর মধ্যে যে কন্টামিনেশন হবে তার জন্য কি করা হয়, তার জন্য মনে রাখবে যে এই যে আমাদের যে ইনকিউবেট করা হচ্ছে, ইনকিউবেট আমাদের যদি হচ্ছে 5 থেকে 10 দিন বা আরও বেশি দিন হতে পারে, যেটা আমরা এটা আমরা রুম টেম্পারেচারে করছি কেন, যাতে গ্রোথটা খুব ভালো করে হয়। এই সময় কি হতে পারে, এই সময় অন্যান্য ব্যাকটেরিয়ার কন্টামিনেশন বেশি হতে পারে। এই সময় কি হতে পারে, এই সময় অন্যান্য ব্যাকটেরিয়ার কন্টামিনেশন বেশি হতে পারে। তো অন্যান্য যে ব্যাকটেরিয়াগুলো আছে ওগুলো রুম টেম্পারেচারে এসছে, রুম টেম্পারেচারে যারা এসছে তাদের জন্য কি করা হয়, তাদের জন্য এটা কিন্তু মনে রাখবে, বাউলটা খালি রাখা হয় না, বাউলটা ঢেকেই রাখা হয়, বাউলটা বা পাত্র যেটাই নেওয়া হয় পুরোটা ঢেকে রাখা হয়, আর রুম টেম্পারেচারে রাখা হয়, যাতে ইনকিউবেশনটা খুব ভালো করে হয়। হিট পছন্দ করে কেননা স্পোরুলেটিং ব্যাকটেরিয়া এগুলো, এই যে ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে প্রথম থেকেই, যে আমি পিওর কালচারের কথা বলছি, পিওর কালচার হচ্ছে স্পোরুলেটিং কালচার, মানে স্পোর ফর্মিং ব্যাকটেরিয়ার কথা বলছি। স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া যেগুলো আছে সেগুলোই একমাত্র কী হতে পারে, সেগুলোই একমাত্র আমি হচ্ছে এই স্টোরেজ ইন স্টেরাইল সয়েলে করতে পারি। এই স্টোরেজ ইন স্টেরাইল যে সয়েলটা আছে, এই সয়েলের মধ্যে একমাত্র করতে পারি। তো পুরোপুরি ঢেলে দিলাম, বা 1 ml 2 ml ঢাললাম, দেওয়ার পরে কী করা হলো, 10 থেকে 20 দিন, বারবার চেঞ্জ হচ্ছে কেন, 10 থেকে 20 দিন কী করতে পারি, 10 থেকে 20 দিন আমি রেখে দিতে পারি, এমনি রুম টেম্পারেচারে রেখে দেওয়ার পরে কি করব, তারপরে আমি রেফ্রিজারেটরে রেখে দেবো। এই যে রেফ্রিজারেটরে রেখে দিলাম, তারপরে মোটামুটি বলা হয় যে এটা পুরো ক্লোজড কন্টেনারে থাকবে, এই বাওয়েলটা পুরোটা ক্লোজড কন্টেনারে থাকবে, যেটা কোনোদিন বলা হয় না। বলা হয় যে বাওয়েলের মধ্যে মাটি নিয়ে নিলাম, বা একটা পাত্র আছে, পাত্রের মধ্যে নিয়ে নিলাম, পাত্রের মধ্যে সব কিছু নিয়ে রেখে দিলাম রেফ্রিজারেটরে। এটা কোনোদিন বলা হয় না যে এটা পাত্রটা হচ্ছে পুরো ক্লোজ সিস্টেমে বন্ধ থাকে, ঠিক আছে, এই পাত্রটা পুরোটা ক্লোজ থাকে, যে ক্লোজ সিস্টেমে আবদ্ধ থাকে, যার জন্য রেফ্রিজারেটরে রাখার পরেও 70 থেকে 80 সাল বাদেও 70 থেকে 80 সাল বাদেও ভায়াবেল ব্যাকটেরিয়া আমরা দেখতে পাই, বেঁচে থাকে ব্যাকটেরিয়া, 70 থেকে 80 সাল বাদেও ভায়াবেল ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এবার কথা আসতে পারে, স্যার এখানে তাহলে তো আমি কি করছি, এখানে তাহলে তো আমি হচ্ছে মানে ব্যাকটেরিয়াগুলোকে জন্ম নিতে বেশি করে বলছি কেন, এখানে তো এমন কোনো ইয়ে নেই, এখানে তো এমন কেউ বাধা দেওয়ার মতো কেউ নেই, যে হচ্ছে আগেগুলো যেমন প্রিজার্ভেশন করছিলাম, অক্সিজেনকে বাধা দিচ্ছিল, অক্সিজেনকে বাধা দেওয়ার জন্য ব্যাকটেরিয়া মেটাবলিজম, ব্যাকটেরিয়া গ্রোথ ঠিকঠাক করে হচ্ছিল না, এখানে বাধা দিচ্ছে, এখানে এই যে ক্লোজড কন্টেনারটা আছে,
ক্লোজ কন্টেনার অনেক জায়গায় বলে না, এই যে ক্লোজ কন্টেনারটা আছে, ক্লোজ কন্টেনারটা হচ্ছে বাধা দেয়। এই ক্লোজ কন্টেনারটা যখন বাধা দেবে, ঠিক আছে, স্টেরাইল সয়েলের মধ্যে থাকবে, তখন কি হবে, তখন হচ্ছে অক্সিজেন যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ পাবে না, অক্সিজেন যে পরিমাণ পাওয়ার কথা ছিল সেই পরিমাণ পাবে না, ঠিক আছে। সে পরিমাণ না পাওয়ার জন্য কি হবে, মনে রাখবে অক্সিজেন যে পরিমাণ পাওয়া যাচ্ছে সে পরিমাণ পাবে না। প্লাস কোল্ড কন্ডিশন, এই যে দেখা হয় যে রেফ্রিজারেটরে স্টোর করা হয়েছে, ঠিক আছে, রেফ্রিজারেটর স্টোর আমি আগে থেকেও বলেছি, কোল্ড কন্ডিশনে লোকে বেঁচে থাকতে পারে, লোকে গ্রোথ করতে পারে না খুব ভালো করে, ঠিক আছে। কোল্ড কন্ডিশনে বেশিরভাগ কি হয়, বেশিরভাগ সেল বেঁচে থাকে। কেন বেশিরভাগ সেল কেন বেঁচে থাকে, কেন কোল্ড কন্ডিশন বেঁচে থাকার হচ্ছে এনভায়রনমেন্ট দেয়। কিন্তু যদি আমাদের হিট না দেয়, আমাদের বডিতে ঠিকঠাক করে মেটাবলিজম হবে না, তাই জন্য হিট আমাদের দরকার। আমরা এই জন্য বলি না যে আমরা কেন, আমরা অনেক সময় বলি যে আমরা মোটা হয়ে যাচ্ছি, আমরা হেলদি হয়ে, আমরা হচ্ছে বেশি ওয়েটি হয়ে যাচ্ছি, হেলদি ভুল কথা, ওয়েটি হয়ে যাচ্ছি, হয়ে যাওয়ার কারণও আছে। তার কারণ একটাই যে আমাদের কি হচ্ছে, আমাদের মেটাবলিজম ঠিকঠাক করে হয় না, আমাদের ডাইজেশন মেটাবলিজম যে প্রসেসগুলো এগুলো ঠিকঠাক করে হয় না, অনেক সময় হয়, ঠিক আছে, এই জন্য ফ্যাট রূপে জমা হচ্ছে আমাদের বডিতে অনেক সময়। এবার কি হচ্ছে, এবার যদি কোল্ড কন্ডিশন থাকে, কোল্ড কন্ডিশনে কি হচ্ছে, আমাদের হিটে আমাদের মেটাবলিজম, আমাদের বডি হিট করি, তো আমরা দৌড়াই, আমরা খেলাধুলা করি, আমরা জিম করি, কেন করি, যাতে আমাদের বডিতে মেদ না থাকে, মেদটা কি হিটের জন্য গলে যাচ্ছে বা হিটের জন্য ডাইজেস্ট হয়ে যাচ্ছে। তাহলে কি হিট না দিলে আমাদের কি হচ্ছে, হিট না দিলে আমাদের মেটাবলিজম ডাইজেশন একটু কমই হয়। ঠান্ডার সময় যদি ঠান্ডা কন্ডিশনে রেখে দেওয়া হয়, না ব্যাকটেরিয়া বেশি খেতে ইচ্ছা করবে, না ব্যাকটেরিয়া বেশি নিউট্রিয়েন্টস লাগবে, না ব্যাকটেরিয়াটা অক্সিজেন হবে অতটা বড় হচ্ছে, ফুল সেল গ্রোথ হচ্ছে না, গ্রোথ না হওয়ার জন্য কম কম খাচ্ছে, প্লাস কি হচ্ছে, প্লাস ওর যে হচ্ছে মেটাবলিজম হওয়ার দরকার, ওর যে গ্রোথটা হওয়া দরকার ঠান্ডার জন্য হতে পারছে না। এই জন্য বলে এই কন্ডিশনে রেখে 70 থেকে 80 সাল ব্যাকটেরিয়া এরকম করে প্রিজার্ভ করে রাখার পরেও ভায়াবিলিটি দেখতে পাওয়া যায়, খুঁজে পাওয়া যায় ভায়াবিলিটি। ওকে, এরপরে আছে আমাদের ওই যে ব্যাকটেরিয়াগুলো দেখে নাও, 70 থেকে 80 সাল বাদে হচ্ছে দেখায়, কিরকম দেখায়, এই যে অ্যাসপারজিলাস টেরাস, অ্যাসপারজিলাস মেলাস, অ্যাসপারজিলাস নাইগার, অ্যাসপারজিলাস ইউস্টাস, ঠিক আছে, দেখে নাও 70 থেকে 80 সাল থাকার পরে কিরকম দেখতে লাগে, কিন্তু বেঁচে থাকে। ওকে, এরপর হচ্ছে লাইফিলাইজেশনকে আমরা অনেক সময় ফ্রিজ ড্রাইং বলি, একে সাবলিমেশন মেথড বলি, একে সাবলিমেশন ফ্রিজ ড্রাইং বলার পিছনে অনেক কারণ আছে। কারণটা হচ্ছে, মনে রাখবে লাইফিলাইজেশন যেটা হচ্ছে, লাইফিলাইজেশনকে অনেক সময় বলা হয় ক্রায়োডেসিকেশন, ক্রায়ো প্রিজার্ভেশন না, কিন্তু ক্রায়োডেসিকেশন বলা হয়। এটা কি করা হয়, টেম্পারেচার একদম লো রাখা হয়, লো টেম্পারেচারে, ঠিক আছে, লো টেম্পারেচারে প্রেশার কমিয়ে দেওয়া হয়। লো টেম্পারেচারে বলা হয় যে একটা ব্যাকটেরিয়া, যখন আমরা কি করছি, আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি লাইফিলাইজার যে মেশিনটা আছে, এই যে মেশিনটা দেখতে পাচ্ছি, এই মেশিনটার মধ্যে কি করা হয়, টেস্ট টিউব নিয়ে আসা হয় বা কোনো একটা কিছু পাত্র নিয়ে আসা হয়, আমরা পেট্রি ডিশ নিলাম, পেট্রি ডিশ থাকতে পেট্রি ডিশে রাখলাম, ঠিক আছে, পেট্রি ডিশে যেটা বাউলের মধ্যে রেখে দিয়েছি, ঠিক করে নিই, এ ধরো পেট্রি ডিশে রাখলাম, ঠিক আছে, পেট্রি ডিশে রাখলাম বা হচ্ছে টেস্ট টিউবে রাখলাম, কী করলাম, টেস্ট টিউবে রাখলাম বা পেট্রি ডিশে রাখলাম, রেখে যে পিওর কালচারটা আগে থেকে করানো আছে, যে পিওর আইসোলেটিং অফ পিওর কালচার যেগুলো আমরা করে ফেলেছি, সেই পিওর কালচার থেকেই, সেই কালচারের মধ্যে কিছু কালচার টেস্ট টিউবে নিয়ে টেস্ট টিউবে রাখা অবস্থায় এটা কী করলাম, এটা লাইফিলাইজারে দিয়ে দিলাম। লাইফিলাইজারে দিয়ে দেওয়ার পরে কী হবে, লাইফিলাইজার কী করে, টেম্পারেচার একদম লো করে দেয়, মানে এর যে এনভায়রনমেন্টের টেম্পারেচার বলো, এ রাখলাম বা এর রাখলাম, এর যে এনভায়রনমেন্টের টেম্পারেচার একদম লো করে দেয়। লো করে দেওয়ার পরে কী করে, প্রেশারটাও লো করে দেয়, মানে ডিহাইড্রেশনে ফেলে দেয় একদম পুরো, মানে একদম পুরো ডিহাইড্রেশনে ফেলে দেয়। এবার কথা অনুযায়ী যদি হচ্ছে ডিহাইড্রেশনে ফেলে দেয়, তাহলে স্যার ডিহাইড্রেশনে ফেলে দিলে তো তাহলে তো ব্যাকটেরিয়া তো ডিহাইড্রেশনে মরে যাবে। ডিহাইড্রেশনে মরতে পারে না, কেন কথা বলছি, এই ফ্রিজ ড্রাইং করানোর একটাই কারণ, যাতে বাইরের কোনো ময়েশ্চার, মানে এর গায়ে যদি ময়েশ্চার লেগে থাকে
বা এই পেট্রিসের গায়ে যদি ময়েশ্চার লেগে থাকে, বা এর ভেতরে ধরো এই টেস্ট টিউবের ভেতরে যে যত অবধি ময়েশ্চার আছে তত অবধি ময়েশ্চারটাকে পুরো ড্রাই করে দেয়, মানে পুরো শুষে নেয়, ঠিক আছে, একদম পুরো শুষে নেয়, একদম পুরো ড্রাই করে দেয়। ড্রাই করে দেওয়ার পরে কী করে, ড্রাই করে দেওয়ার পরে তারপরে প্রেশারটাকে আস্তে আস্তে লো করতে শুরু করে। প্রেশারটাকে লো করতে শুরু করে কেন, যাতে ডিহাইড্রেশন হয়, মানে ব্যাকটেরিয়ার মধ্যে যে ফ্লুইডের কনসেন্ট্রেশন এখনও বজায় আছে, যে ওয়াটার কনসেন্ট্রেশন বজায় আছে, সেই ওয়াটার কনসেন্টটাকে কিছুটা কনজামশন করতে শুরু করে, মানে ব্যাকটেরিয়ার বডি থেকে কিছু কিছু ওয়াটার নিতে শুরু করে দেয়, ওয়াটার বা ফ্লুইডের পার্সেন্টেজ নিতে শুরু করে দেয়। কেন ডিহাইড্রেশনের লোক কী করে, ডিহাইড্রেশনে মনে রাখবে ব্যাকটেরিয়ার বডি থেকে জল শুকোতে শুরু করছে। কিন্তু কি, জল শুকোতে শুরু করলে আস্তে আস্তে কী হবে, ব্যাকটেরিয়ার ভেতরে যে সাইটোপ্লাজম আছে, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড আছে, ঠিক আছে, সেগুলো সব বেরিয়ে চলে আসতে পারে, কেননা সেলটা চুপসে যাচ্ছে। আমি একটা সেল থেকে ধরো একটা সেল থেকে একটা ওয়াটার যদি আমি বার করে নিই, তখন কী হবে, সেলটা চুপসাতে শুরু করবে। চুপসাতে শুরু করলে কী হবে, সবই বেরিয়ে আসার চেষ্টা করবে, কিন্তু এই সবকে বেরিয়ে আসতে দেয় না, প্রোটেকশান করে লায়োপ্রোটেক্ট্যান্ট। এই যে লায়োপ্রোটেক্ট্যান্ট আছে, লায়োপ্রোটেক্ট্যান্ট হিসেবে অনেক সময় সুক্রোজ, অনেক সময় গ্লিসারিন, গ্লুকোজও ইউজ করা হয় অনেক সময়, ঠিক আছে। এগুলো কি করে, এগুলো লাইও প্রোটেক্ট্যান্টের কাজ করে। লাইও প্রোটেক্ট্যান্ট মানে এইগুলো হচ্ছে ওয়াটারকে তো বার করে, ওয়াটারকে বার করতে তো সাহায্য করে, ব্যাকটেরিয়া থেকে ওয়াটারকে বার করতে সাহায্য করে, কিন্তু সেই রকমভাবে প্রিভেন্ট করে যাতে যে পরিমাণ জলটা, অল্প হলেও জলটা হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে থেকে যায়, আর ব্যাকটেরিয়াটা অ্যালাইভ থাকে, ব্যাকটেরিয়াটা বেঁচে থাকে, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে ফ্লুইডের কনসেন্ট্রেশন, ওয়াটারের কনসেন্ট্রেশন ব্যাকটেরিয়ার বডি থেকে যদি পরিমাণটা কমিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে, তাহলে এই ব্যাকটেরিয়াটা ভালো করে গ্রোথ করতে পারবে না, তার মেটাবলিজম ঠিকঠাক করে হবে না, তাহলে সে বাচ্চাই থেকে যাবে, বড় হয়ে উঠবে না, তার সেল গ্রোথ, সেল মেটাবলিজম কিচ্ছু ঠিকঠাক করে হবে না, ঠিক আছে। যার জন্যই কীর্তিটা করানো হয়। আর একটা জিনিস মনে রাখবে, লাইফ রিলাইজেশন যখন হচ্ছে, লাইফ রিলাইজেশনের যে কালচারগুলো করানো হয়, লাইফ রিলাইজেশন করার পরে, তার যে লাইফ রিলাইজেশন করানোর পরে সেটাকে যাতে স্টোর করে রাখা হয় 4 ডিগ্রি ডার্ক রেফ্রিজারেটরে রাখা হবে, ঠিক আছে। একটা ফ্রিজেই রাখবে, কিন্তু ফ্রিজটা যাতে অলওয়েজ, ফ্রিজে লাইট থাকবে না। আমরা ফ্রিজ খুললে কি দেখি, লাইট দেখি তো, ফ্রিজ খুললে দেখতে পাই যে লাইট জ্বলে, লাইট থাকবে না, পুরো ডার্ক কন্ডিশনে রাখতে হবে। অনেক সময় বলে এটা 4 ডিগ্রি না হয়ে, এখানে অনেক সময় বলে 4 ডিগ্রি না হয়ে এটা 2 থেকে 4 ডিগ্রিও হতে পারে, ঠিক আছে। অনেক সময় বলে থাকে 2 থেকে 4 ডিগ্রিও হতে পারে। 2 থেকে 4 ডিগ্রি আমরা কি করছি, 2 থেকে 4 ডিগ্রিতে আমরা রেফ্রিজারেটরে রাখছি, একে একদম ডার্ক কন্ডিশনে রাখছি, যাতে খুব ভালো করে মেনটেন থাকে। এইসব টাইপের কালচার বলে 20 বছর ধরে, মানে 20 বছরের উপরেও থাকতে পারে, প্রিজার্ভ করে রাখা যেতে পারে এরকম কন্ডিশনে, আর সেটা রিমেন ভায়াবেল থাকবে। আর যেহেতু সুক্রোজ দিয়ে লাইফ প্রোটেক্টরের কাজ করে দিয়েছি, সেহেতু তাদের যে আনচেঞ্জ থাকবে ক্যারেক্টারিস্টিক্স, মানে তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো অত বেশি পরিবর্তিত হবে না। কেননা খুব যদি ক্যারেক্টারিস্টিক্সে পরিবর্তন হয়ে যায়, মানে ওদের যদি একটুও মেটাবলিজম না হয়, একটুও যদি হচ্ছে ওদের গ্রোথ না হয়, তখন কি হবে, ওগুলো পটল দিতে শুরু করবে, আস্তে আস্তে ওগুলো পটল দিতে শুরু করবে। হ্যাঁ, এবার 20 বছর রাখার পরে কি একটা ব্যাকটেরিয়া মরবে না? মরবে, অবশ্যই মরবে। যেগুলো উইক ব্যাকটেরিয়া হয়ে যাবে সেগুলো মরে যাবে, কিন্তু বেশিরভাগ ভায়াবল ব্যাকটেরিয়া আমরা দেখতে পাবো। আর মনে রাখবে যে এই যে লাইফ রিলাইজেশনের যে টেকনিক, এই লাইফ রিলাইজেশনের টেকনিকের অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা একমাত্র হচ্ছে যে এইটা স্টোর করতে খুব কম জায়গা লাগে, এটা খুব ভালো করে মনে রাখবে। এরপরে আসছে আমাদের কি, ক্রায়োপ্রিজার্ভেশন। ক্রায়োপ্রিজার্ভেশনের কোনো ব্যাপারই না। ক্রায়োপ্রিজার্ভেশন মনে রাখবে 2 ধরনের জিনিস দিয়ে ক্রায়োপ্রিজার্ভেশন করানো যেতে পারে। ক্রায়োপ্রিজার্ভেশন 2 ধরনের জিনিস দিয়ে করা যেতে পারে। এক কি, দুভাবে আর কি। ক্রায়োপ্রিজার্ভেশন করানোর সময় বলা হয় লিকুইড নাইট্রোজেন টেকনোলজি, বা লিকুইড নাইট্রোজেন টেকনোলজি দিয়েও এটা করা যায়। তো এই জন্য অনেক সময় বলা হয় লিকুইড নাইট্রোজেন টেকনোলজি ফর প্রিজার্ভেশন, এরকম বলা হয়। কি করা হয়, লিকুইড নাইট্রোজেন দিয়ে অনেক সময় কুলিং করানো হয়। কুলিং করানোর পরে কি হবে, ব্যাকটেরিয়ার যে একটা ধরো ব্যাকটেরিয়ার সেল আছে, এই ব্যাকটেরিয়ার সেলটাকে প্রথমে এমনি কুলিং করানো হয়। প্রথমে লিকুইড নাইট্রোজেন দিয়ে হচ্ছে কিছু করানো হয় না,
প্রথমে এমনি ব্যাকটেরিয়া সেলটাকে কুলিং করানো হয়। কুলিং করানো হলো, কুলিং করানোর পরে কি হবে, কুলিং করানোর পরে এক্সট্রা সেলুলার যে অসমোলারিটি আছে, আমাদের ব্যাকটেরিয়ার বাইরে যে এক্সট্রা সেলুলার অসমোলারিটি আছে, মানে ব্যাকটেরিয়ার বাইরের বাইরের যে সেলটা আছে, সেল মেমব্রেন আছে, এই যে হচ্ছে অসমোলারিটি মেনটেন করে রেখেছে, মানে জল ঠিকঠাক মতো ঢুকতে দিচ্ছে না বা জল বেরোতে দিচ্ছে না, ঠিক আছে, একদম অসমোটিক প্রেশার মেনটেন করে রেখেছে। কি হবে, প্রথমে কুলিং করানো হলো, কুলিং করার পরে কি এদের যে অসমোটিক প্রেশার হবে, এই অসমোটিক প্রেশারটা আস্তে আস্তে বাড়বে, এক্সট্রা সেলুলার অসমোটিক প্রেশারটা বাড়বে, ঠিক আছে, এক্সট্রা সেলুলার অসমোটিক প্রেশার বাড়বে। এবার তোমাকে মনে রাখতে হবে যে কাকে কুলিং করছি, কুলিং কি একটা ব্যাকটেরিয়া সেলকে করছি না, একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, টেস্ট টিউবের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে, মানে আমরা পিওর কালচার হিসাবে যেটাকে রেখে দিয়েছি, সেই পিওর কালচারের টেস্ট টিউবটাকে নেব, নিয়ে প্রথমে এমনি কুলিং করব, কুলিং করার পরে কি হবে, ব্যাকটেরিয়ার যে এক্সট্রা সেলুলার যে অসমোলারিটি সেটা হচ্ছে বাড়বে, আস্তে আস্তে ইনক্রিজ করবে। তারপরে কি হবে, তারপরে ওয়াটার মলিকিউল, তারপর যে ওয়াটার মলিকিউল আছে, ওয়াটার মলিকিউল আস্তে আস্তে বেরোতে শুরু করবে ব্যাকটেরিয়ার বডি থেকে, আস্তে আস্তে ওয়াটার মলিকিউল কি হবে, ওয়াটার মলিকিউল আস্তে আস্তে বেরোতে শুরু করবে। কেন বেরোতে শুরু করবে, তার বেরোতে শুরু করার একটাই কারণ হচ্ছে, আমরা যে কুলিং করছি এক্সট্রা সেলুলার যে অসমোলারিটি আছে সেটা হচ্ছে ইনক্রিজ করছে, যেহেতু সেহেতু কি হচ্ছে, ইন্টারসেলুলার অসমোলারিটি ডিক্রিজ করছে, ইন্টারসেলুলার অসমোলারিটি ডিক্রিজ করছে, যার জন্য কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের জল বেরোচ্ছে, আস্তে আস্তে অল্প অল্প জল বেরোচ্ছে, ব্যাকটেরিয়ার বডি থেকে অল্প অল্প জল বেরিয়ে যাচ্ছে। এরপরে কি হচ্ছে, আমরা এরপরে কুলিংটা হচ্ছে স্লো কুলিং করতে পারি। এরপরে কুলিংটা হবে লিকুইড নাইট্রোজেন দিয়ে কুলিং, বা আমরা বলতে পারি আমরা হচ্ছে ফ্রিজিং, মানে লিকুইড নাইট্রোজেনটাকে আমরা হচ্ছে ফ্রিজিং করে, মানে বরফ অবস্থাতেও কুলিং করতে পারি। যদি বরফ অবস্থাতে র্যাপিড কুলিং করা হয়, বরফ অবস্থাতে যদি র্যাপিড কুলিং করি তখন কি হবে, তখন সেই কুলিংয়ের মাধ্যমে পুরো ওয়াটারটা বেরিয়ে আসার চেষ্টা করবে। তো সেইখানে বাধা দেয়, এখানে লেখা নেই, সেখানে বাধা দেয় হচ্ছে আমাদের সিপিএ নামে একটা ফ্লুইড আছে, সিপিএ, ঠিক আছে, সিপিএ নামে একটা ফ্লুইড আছে, এই ফ্লুইডটা হচ্ছে বাধা দেয় যাতে পুরোপুরি জলটা না বেরিয়ে আসে যখন আমরা একদম পুরোপুরি বরফ লিকুইড নাইট্রোজেন নিয়ে কাজ করছি। আর যখন আমরা গ্যাস ফেজে হচ্ছে লিকুইড নাইট্রোজেন নিয়ে কাজ করছি, যেটা টেম্পারেচার একটু বেশি, 150 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে, -150 ডিগ্রি, নট 200 ডিগ্রি, ওটা -196 ডিগ্রি, এটা -150 ডিগ্রি টেম্পারেচার। যখন টেম্পারেচার নিয়ে কাজ করছি তখন কি করছি, তখন কুলিংটা স্লো করে দেওয়া হচ্ছে, কুলিংটা র্যাপিড হচ্ছে না, কুলিংটা স্লো করে দেওয়ার জন্য কি হচ্ছে, এখানেও ডিহাইড্রেশন হচ্ছে, এখানেও জলটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এখানে ভেট্রিফিকেশনের মাধ্যমে আমাদের হচ্ছে জলটাকে, মানে জলটা যাতে পুরোপুরি না বেরোয় তার জন্য বাধা দেওয়া হচ্ছে। তারপরে তো আস্তে আস্তে হচ্ছে মানে একটা ক্রায়ো প্রিজার্ভেশন, মানে একটা ক্রিস্টাল ফর্ম তৈরি করা হচ্ছে, ক্রিস্টাল ফর্ম তৈরি করে একটা অপটিমাম টেম্পারেচার মেনটেন করে ওটাকে মোটামুটি অনেক বছর ধরে রাখা হচ্ছে, 10 থেকে 30 বছর রাখা হচ্ছে। কিন্তু তোমার যদি মনে না থাকে, তোমরা মনে রাখবে যেখানে কি হচ্ছে, যে আমরা এখানে র্যাপিড যখন করছি, মাইক্রো অর্গানিজম যখন র্যাপিড রাখছি, র্যাপিড টেকনিকটাই বেশি ইউজ করা হয়, মানে এই ফ্রিজিং টেকনিকটাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে, ফ্রিজিং লিকুইড নাইট্রোজেন টেকনিকটাই বেশি ইউজ করা হয়। তো ওখানে কি বলবে, ওখানে বলবে যে আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে এমনি কুলিং করে তারপরে আস্তে আস্তে হচ্ছে ওটাকে প্রথমে হচ্ছে এমনি কুলিং করছি, কুলিং করে তারপরে হচ্ছে ওয়াটারটা অল্প অল্প বেরিয়ে যাচ্ছে, এক্সট্রাসেলুলার অসমোলারিটি মেনটেন হচ্ছে, এক্সট্রাসেলুলার অসমোলারিটি ব্যালেন্স ইনক্রিজ করে যাচ্ছে, ইন্টারসেলুলার অসমোলারিটি ব্যালেন্স কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে কি হচ্ছে, তারপরে আমরা লিকুইড নাইট্রোজেনকে -196 ডিগ্রিতে ওই কালচারটাকে ফ্রিজ করে রাখছি, ঠিক আছে। তারপরে আমরা ওর সঙ্গে কী করছি, লিকুইড নাইট্রোজেন দিচ্ছি, যেটা ফ্রোজেন অবস্থায় আছে, মানে বরফ থাকা অবস্থায় আছে, যেটা টেম্পারেচার -196 ডিগ্রি টেম্পারেচার। ওর মধ্যে দেওয়ার পরে তারপরে কী করছি, ওর মধ্যে দেওয়ার পরে যাতে ওর ভেতর থেকে কোনো ডিহাইড্রেশন না হয়, যাতে ওর ভেতর থেকে কোনো রকম ডিহাইড্রেশন না হয় বা সোয়েল না করে যায় সেল, ঠিক আছে, একদম সেলের যাতে অসমোটিক ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিকঠাক থাকে, তার জন্য স্টেবিলাইজিং এজেন্ট দেওয়া হয়। স্টেবিলাইজিং এজেন্ট গ্লিসারলও ইউজ করা যেতে পারে, ডাইমিথাইল সালফক্সাইডও ইউজ করা যেতে পারে, ডিএমএসও বলে।
ডাইমিথাইল সালফোক্সাইড বা গ্লিসারল অ্যাজ এ স্টেবিলাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয় একটা সেল ড্যামেজ নাও হতে পারে, সেল ড্যামেজ প্রিভেনশানে। আর আইস ক্রিস্টাল ফর্মে হয়ে যায়, মানে একদম পুরো আমাদের যে এই যে কালচারটা থাকবে এই কালচারটার মধ্যে যে পুরো লিকুইড কালচারটা থাকবে এটা পুরো ফ্রোজ হয়ে যাবে, মানে একদম পুরো বরফ অবস্থায় চলে যাবে, মানে ব্যাকটেরিয়া পুরো জমে যাবে, ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে একদম পুরো কালচারটা, লিকুইড কালচারটা পুরোটা ক্রিস্টাল ফর্ম হয়ে যাবে, ব্যাকটেরিয়া পুরো একদম বরফে জমে যাবে। ঠিক আছে, যার জন্য কী হবে, এটা অনেক বছর ধরে রাখা যেতে পারে। আমরা পড়েছিলাম না যে ক্যাপ্টেন আমেরিকা কি ছিল, ক্যাপ্টেন আমেরিকা তোমার ক্যাপ্টেন আমেরিকাই তো কি ছিল, ক্যাপ্টেন আমেরিকা বলছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা কি ছিল, ক্যাপ্টেন আমেরিকা অনেক বছর ধরে বরফে ছিল, তো অনেক বছর ধরে বরফে ছিল, তাহলে বরফ কি করে, এই যে ফ্রিজিং কন্ডিশনে কি করে, সেলকে বাঁচিয়ে রাখে, কেন সেলকে ঠিকঠাক মতো গ্রোথ হতে দেয় না, সেলকে নষ্ট হতে দেয় না, সেলের বয়স হতে দেয় না। ঠিক আছে, সেলে ঠিকঠাক করে মেটাবলিজম হতে দেয় না, সেলকে ডিটোরিয়েট করতে দেয় না। তার জন্য কি হয়, অনেক বছরের পর বছর হচ্ছে একেবারে যদি ফ্রিজিং কন্ডিশনে একদম রেখে দেওয়া হয়, তো ওই লিকুইড কালচারটাকেও কী করা হয়েছে, একদম পুরোপুরি ফ্রিজিং কন্ডিশনে রাখা হয়েছে, যার জন্য পুরো পুরো একদম পুরো ব্যাকটেরিয়াটা অনেক বছর ধরে বেঁচে থাকবে আর রিমেন ভায়াবেল থাকবে, তাদের ক্যারেক্টারিস্টিক্সেও কোনো চেঞ্জ হবে না, তার কারণ আমরা স্টেবিলাইজিং এজেন্ট ইউজ করছি, তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো ঠিকঠাক থাকে, প্লাস ওরা ভায়াবেল থাকে, জীবন্ত থাকার চেষ্টা করতে পারে। 10 থেকে 30 বছর ধরে আমরা কোনো রকম কোনো হাত না দিয়ে দেখতে পাবো 10 থেকে 30 বছর বাদেও ভায়াবেল ব্যাকটেরিয়া বেঁচে আছে, অনেক ভায়াবেল ব্যাকটেরিয়াগুলো আছে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এরপরে কি আছে, এরপরে হচ্ছে স্টোরড ইন সিলিকা জেল, বেশি ইউজ করা হয় না, এটা বেশি ইউজ করা হয় না, তবে এটাও লং প্রিজারভেশনের জন্য, লং টার্ম প্রিজারভেশনের মেথডের মধ্যে পড়ে। কি করব আমরা হচ্ছে সেই সলিড মিডিয়া কালচারের কোনো টেস্ট টিউবের, সলিড মিডিয়া কালচারের পিওর কালচারের কোনো মিডিয়া নিই বা লিকুইড কালচারের কোনো মিডিয়া নিই, এর মধ্যে কি করব, এর মধ্যে মনে রাখবে সিলিকা জেল পাউডার হচ্ছে, সিলিকা জেল পাউডারের এর মধ্যে দিয়ে দেবো, বা এরকম একটা বাওয়েল নেব, এরকম একটা বাওয়েল নিয়ে এর মধ্যে টেস্ট টিউবগুলো বসাবো, বসিয়ে সিলিকা জেল পুরো ভর্তি করে দেবো, এর মধ্যে সিলিকা জেল নিয়ে পুরো এর মধ্যে ভর্তি করে দেবো, পুরো সিলিকা জেলে আবদ্ধ থাকবে। ঠিক আছে, পুরো সিলিকা জেলে স্টোর থাকবে, বাকি বা এই কালচারের মধ্যে বা এই টেস্ট টিউবের মধ্যে আমরা কি করলাম, সিলিকা জেল হচ্ছে এই টেস্ট টিউবের মধ্যে যে পরিমাণ যতটা হচ্ছে আগার কালচার সলিড মিডিয়া কালচার আছে, যতটা পরিমাণ লিকুইড কালচার আছে সেটা তো থাকলোই, তার সঙ্গে আমরা কি করলাম, তার সঙ্গে আমরা সিলিকা জেল হচ্ছে মিশিয়ে দিলাম, এর মধ্যে সিলিকা জেল মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে কী করবো, লো টেম্পারেচারে রাখবো, এটা 1 থেকে 2 বছর অবধি রাখা যেতে পারে। লো টেম্পারেচার মানে সেটা আমি রেফ্রিজারেটরেও রাখতে পারি, সেটা আমি হচ্ছে রুম টেম্পারেচারে সেন্ট্রাল এসিতেও রাখতে পারি, যেটা কোর এরিয়াতে থাকে, অবশ্যই রুম টেম্পারেচার মেনটেন হয়। আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে এগুলো আছে, এগুলো হচ্ছে বেশি এগুলো হচ্ছে যে স্পেসিফিক ব্যাকটেরিয়া, সেসব ব্যাকটেরিয়াগুলোর জন্য করা হয়, মানে এস্টেরিয়া কোলি, তারপরে হচ্ছে আমাদের মনে রাখবে অ্যাসপারাগিলাস হচ্ছে নিডুলান্স, তারপরে সিউডোমোনাস ডেন্ট্রিফিকান্স, তারপরে হচ্ছে স্যাক্রোমাইসিস তোমার হচ্ছে সেরিফিসা। ঠিক আছে, স্যাক্রোমাইসিস সেরিফিসা, সরি এটা হচ্ছে কেটে দিলাম, কেন কাটতে চাইনি, কেটে গেছে। এটা কি স্যাক্রোমাইসিস সেরিফিসা, এদের জন্য কি হবে 1 থেকে 2 বছর, মানে টাইম পিরিয়ড হবে 1 থেকে 2 বছর আমি কোল্ড কন্ডিশনে রেখে ভায়াবেল ব্যাকটেরিয়া পেতে পারি। ঠিক আছে, এর ক্ষেত্রে কি হয়, সিলিকা জেল যে খুব মানে প্রিজার্ভেশনের জন্য খুব ভালো এমন কোনো টেকনিক না, এই জন্য বেশি ইউজও করা হয় না, প্রিজার্ভেশনের জন্য খুব ভালো টেকনিক না সিলিকা জেল। ঠিক আছে, খুব ভালো টেকনিক না, তো এই জন্য কী হয়, ব্যাকটেরিয়া 1-2 বছর বাদে আস্তে আস্তে অনেক ব্যাকটেরিয়া মরেও যায়, আবার বেশি অনেক ব্যাকটেরিয়া বেঁচেও থাকে, আবার কী হয়, নিউট্রিয়েন্টস অভাবে অনেক জন্য সিলিকা জেল বেশি অক্সিজেনকে আটকাতেও পারে না, ভেতরে ঢোকার জন্য বেশি আটকাতেও পারে না। ঠিক আছে, তো মোটামুটি মেটাবলিজম যে পরিমাণ আগের স্টেজগুলোতে, আগে যে লং টার্ম যে প্রিজার্ভেশনের প্রসেসগুলোতে আগে যেরকম
মেটাবলিজম গ্রোথে যেরকম বাধা আসছিল, তার জন্য ব্যাকটেরিয়া বেশি বাড়তে পারছিল না, গ্রোথ হতে পারছিল না, তো এখানে সেরকম হয় না, তার থেকে বেশি, তার থেকে মানে পুরোপুরি গ্রোথ আর মেটাবলিজম হয় না ব্যাকটেরিয়া, কিন্তু আগের লং টার্ম যে মেথডগুলো আছে তার থেকে একটু হলেও বেশি হয়। তার জন্যই একে বেশি বছর ধরে স্টোর করে রাখা যায় না এরকম মেথডে, ঠিক আছে, সিলিকা জেল দিয়ে 1 থেকে 2 বছরই একমাত্র রাখা যায়। ওকে চলো, এরপরে তোমাদের যা আছে, এরপরে তোমাদের হচ্ছে কোনো কোশ্চেন থাকলে আমি আরেকটার সময় আসছি, কোনো কোশ্চেন করতে পারো। ওকে।